অনেক পুরনো কথা। একটি ছোট গ্রামে রামু নামে এক কুমোর থাকত। সে খুব পরিশ্রম করে মাটির বাসন তৈরি করত এবং বাজারে বিক্রি করে নিজের ও নিজের মেয়ের পেট চালাত। রামুর স্ত্রী ছোটবেলাতেই মারা গিয়েছিল, তাই সে একাই তার মেয়ে সরলাকে বড় করেছিল। সরলা ছিল খুব সুন্দর ও বুদ্ধিমতী মেয়ে। সে তার বাবার প্রতিটি কাজে সাহায্য করত। মাটি মাখা, বাসন রোদে শুকানো, চুল্লিতে রাখা, সব কাজ সে করত। রামু ও সরলা দুজনেই তাদের দারিদ্র্যের মধ্যেও সুখী ছিল। গ্রামের লোকেরাও তাদের পরিশ্রমকে খুব শ্রদ্ধা করত। বন্ধুরা, একদিন সরলা তার বাবার জন্য নদীর ধার থেকে মাটি নিতে গেল। নদীর ধারের মাটি খুব ভালো ছিল এবং তা দিয়ে তৈরি বাসন খুব মজবুত হতো। সরলা রোজ সেখানে যেত এবং মাটি নিয়ে আসত। সেদিন যখন সে মাটি খুঁড়ছিল, তখন মাটির নিচে কোনো শক্ত জিনিসের স্পর্শ অনুভব করল। প্রথমে সে ভাবল হয়তো কোনো পাথর হবে, কিন্তু যখন সে আরও গভীরভাবে খুঁড়ল, তখন দেখল সেখানে 7টি ছোট ছোট কলস চাপা পড়ে আছে। 7টি কলস আলাদা আলাদা রঙের ছিল। প্রথমটি লাল, দ্বিতীয়টি নীল, তৃতীয়টি সবুজ, চতুর্থটি হলুদ, পঞ্চমটি সাদা, ষষ্ঠটি কালো এবং সপ্তমটি ছিল সোনালি রঙের। সরলা এমন সুন্দর কলস আগে কখনো দেখেনি। প্রতিটি কলসের ওপর অদ্ভুত সব চিহ্ন আঁকা ছিল এবং সেগুলো জল করছিল। সরলা ভাবল এই কলসগুলো এখানে কে পুঁতে রেখেছে, হয়তো কোনো সাধু সন্ন্যাসী বা কোনো রাজা। সে কলসগুলো সাবধানে বের করল এবং একে একে দেখল। প্রতিটি কলসের উপর কিছু না কিছু লেখা ছিল। প্রথমটিতে ধন, দ্বিতীয়টিতে বিদ্যা, তৃতীয়টিতে শক্তি, চতুর্থটিতে সৌন্দর্য, পঞ্চমটিতে ভাগ্য, ষষ্ঠটিতে সত্য এবং সপ্তমটিতে প্রেম লেখা ছিল। সরলা বুঝতে পারল না এই শব্দগুলোর মানে কি। সে 7টি কলস নিয়ে বাড়ি চলে এলো। কলসগুলো এত ভারী ছিল না যে বইতে কষ্ট হয়, কিন্তু সেগুলোর মধ্যে এক অদ্ভুত শক্তি ছিল। পথে চলতে চলতে সরলার মনে হচ্ছিল কলসগুলো যেন তাকে কিছু বলতে চাইছে। বাড়ি পৌঁছে সে তার বাবাকে কলসগুলো দেখালো। রামু যখন কলসগুলো দেখল, সেও অবাক হয়ে গেল। সে বলল, বেটি, এগুলো তো বড় অদ্ভুত কলস। আমি আমার সারা জীবনে এত সুন্দর কলস দেখিনি। আর দেখো, এগুলোর উপর কিছু লেখাও আছে। এই শব্দগুলোর তো খুব গভীর অর্থ। রামু কলসগুলো ছুঁয়ে দেখল। কলসগুলো একটু গরম ছিল, যেন তাদের ভেতরে কিছু জ্বলছে। সে বলল, বেটি, জানি না এগুলো কেমন কলস, হয়তো এদের মধ্যে বিশেষ কিছু আছে, কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। চলো, আগে কোনো জানাশোনা মানুষের কাছে জেনে নিই। সরলা বলল, ঠিক আছে বাবা। পরের দিন খুব সকালে রামু এই 7টি কলস একটি বড় থলিতে ভরে গ্রামের বৃদ্ধ পণ্ডিত মশাইয়ের কাছে গেল। পণ্ডিত মশাই ছিলেন গ্রামের সবচেয়ে বয়স্ক ও জ্ঞানী মানুষ। তিনি পুরনো দিনের অনেক কথা জানতেন। যখন রামু পণ্ডিত মশাইকে কলসগুলো দেখালো, পণ্ডিত মশাইয়ের চোখ কপালে উঠল। তিনি কলসগুলো খুব মন দিয়ে দেখলেন। তারপর প্রতিটি কলস ছুঁয়ে দেখলেন। তার মুখে বিস্ময় ও আনন্দ দুই ছিল। তিনি বললেন, আরে রামু, এগুলো তো খুব বিশেষ কলস। এগুলো কোনো সাধারণ কলস নয়। এগুলো জাদুকরি কলস, যার ব্যাপারে আমি শুধু বইতেই পড়েছিলাম, কখনো ভাবিনি বাস্তবেও দেখতে পাব। রামু ভয় পেয়ে জিজ্ঞেস করল, পণ্ডিত মশাই, এগুলো জাদুকরি কলস কেমন করে? এর ভেতরে কি আছে? পণ্ডিত মশাই বুঝিয়ে বললেন, দেখো রামু, অনেক পুরনো সময়ে এক মহান ঋষি ছিলেন। তার নাম ছিল ঋষি বেদব্যাস। তিনি অনেক তপস্যা করে ভগবানের কাছে 7টি বরদান চেয়েছিলেন। সেই 7টি বরদান ছিল ধন, বিদ্যা, শক্তি, সৌন্দর্য, ভাগ্য, সত্য ও প্রেম। ভগবান খুশি হয়ে তাকে এই 7টি বরদান দিলেন এবং বললেন যে এই বরদানগুলোকে তুমি 7টি কলসে বন্ধ করে দাও। যখন কোনো সত্যবাদী ও নেক দিলের মানুষ এই কলসগুলো পাবে, সে এগুলোর সঠিক ব্যবহার করবে। ঋষি তাই করলেন। তিনি 7টি বরদানকে 7টি আলাদা কলসে বন্ধ করে দিলেন এবং সেগুলোকে মাটির নিচে কোথাও লুকিয়ে রাখলেন। বলা হয় যে প্রতি 100 বছর অন্তর এই কলসগুলো কাউকে না কাউকে ধরা দেয়। রামু জিজ্ঞেস করল, তাহলে কি এই কলসগুলো খোলা উচিত? পণ্ডিত মশাই গম্ভীর হয়ে বললেন, রামু, এই কলসগুলো খোলা যেতে পারে, কিন্তু খুব সাবধানে। প্রতিটি কলসের সঙ্গে একটি রহস্য জড়িয়ে আছে এবং প্রতিটি রহস্যের সঙ্গে একটি পরীক্ষাও আছে। যদি কোনো মানুষ লালচে পড়ে বা ভুল উদ্দেশ্যে কলসগুলো খোলে, তবে তার সঙ্গে খারাপ কিছু হতে পারে। কিন্তু যদি কেউ সত্য মন দিয়ে এবং অন্যের মঙ্গলের কথা ভেবে কলসগুলো খোলে,
তবে সে এই কলসগুলো থেকে অনেক উপকার পেতে পারে। প্রতিটি কলসের পরীক্ষা আলাদা হবে, আর প্রতিটি পরীক্ষায় মানুষের আসল পরিচয় প্রকাশ পাবে। রামু জিজ্ঞেস করল, তাহলে কি আমার এই কলসগুলো আবার মাটিতে পুঁতে রাখা উচিত? পণ্ডিত মশাই বললেন, না রামু, এখন এই কলসগুলো তোমার মেয়ে পেয়েছে, তার মানে এটাই ভগবানের ইচ্ছা। তুমি বাড়ি যাও এবং তোমার মেয়েকে বলো যেন সে ধৈর্য ধরে, তাড়াহুড়ো করে কিছু না করে। যখন সময় আসবে সব কিছু নিজে থেকেই বোঝা যাবে। রামু বাড়ি ফিরে এলো। সে সরলাকে পণ্ডিত মশায়ের সব কথা বিস্তারিত বলে দিল। সরলা খুব মন দিয়ে সব শুনছিল। সে ভাবল, পণ্ডিত মশাই কি বলছেন, আমাকে এই কলসগুলোর সঙ্গে সাবধানে ব্যবহার করতে হবে। সে কলসগুলোকে তার ঘরে একটি পরিষ্কার জায়গায় রেখে দিল। সে একটি পরিষ্কার কাপড় পাতল এবং তার ওপর 7টি কলস সাজিয়ে রাখল। কলসগুলো তাদের জায়গায় খুব সুন্দর দেখাচ্ছিল। রাতে যখন সরলা শুতে গেল, সে কলসগুলোর দিক থেকে একটি হালকা আলো আসতে দেখল। সে উঠে দেখতে গেল এবং দেখল কলসগুলো হালকা হালকা চকচক করছে। সরলা বুঝে গেল যে এই কলসগুলো সত্যিই বিশেষ। অনেক দিন কেটে গেল। সরলা রোজ কলসগুলোর দিকে তাকাত, কিন্তু সেগুলো খোলার সাহস করতে পারত না। সে ভাবতে থাকত, যদি আমি কলসগুলো খুলে দিই আর কিছু ভুল হয়ে যায়। কিন্তু তার মনে এটাও চলছিল যে আসলে এই কলসগুলোর মধ্যে আছে কি। প্রতিদিন যখন সে কাজ সেরে বাড়ি ফিরত, তখন সবার আগে নিজের ঘরে যেত এবং কলসগুলোকে দেখত। কলসগুলো যেন তার অপেক্ষা করত। সেগুলো প্রতিবার আগের চেয়ে একটু বেশি উজ্জ্বল দেখাত। বন্ধুরা, সেই গ্রামেই এক রাজা থাকত। রাজার নাম ছিল বিক্রমাদিত্য। রাজা খুব ন্যায়পরায়ণ ও দয়ালু ছিলেন। তার প্রজারা তার ওপর খুব খুশি ছিল। রাজার একটি ছেলে ছিল যার নাম ছিল অর্জুন। রাজকুমার অর্জুন খুব সাহসী ও বুদ্ধিমান ছিল। সে তার প্রজাদের খুব ভালোবাসত। রাজকুমার মাঝে মধ্যেই ছদ্মবেশ ধরে গ্রামে ঘুরে বেড়াত এবং মানুষের সমস্যা শুনত। একদিন রাজকুমার শিকার করার জন্য তার কিছু সঙ্গীর সঙ্গে জঙ্গলে গেল। তারা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল এবং শিকার খুঁজছিল। দুপুর হয়ে গেল এবং গরম খুব বেড়ে গেল। রাজকুমার ও তার সঙ্গীরা ক্লান্ত হয়ে পড়ল। তারা ভাবল একটু বিশ্রাম নেওয়া যাক। তারা একটি বড় গাছের নিচে বসল। তখনই একটি হরিণ তাদের সামনে দিয়ে দৌড়ে গেল। রাজকুমার তার ঘোড়ায় চড়ে সেই হরিণটির পিছু নেওয়া শুরু করল। হরিণটি খুব জোরে দৌড়াচ্ছিল এবং রাজকুমার তার পেছনে ছুটছিল। ছুটতে ছুটতে সে তার সঙ্গীদের থেকে অনেক দূরে চলে গেল। হরিণটি শেষ পর্যন্ত একটি ঝোপের মধ্যে লুকিয়ে অদৃশ্য হয়ে গেল। রাজকুমার দাঁড়িয়ে পড়ল এবং এদিক ওদিক দেখতে লাগল। সে বুঝতে পারল যে সে তার সঙ্গীদের থেকে অনেক দূরে চলে এসেছে এবং এখন সে জানে না সে কোথায় আছে। সে চারদিকে তাকিয়ে দেখল দূরে একটি গ্রাম দেখা যাচ্ছে। সে সেই গ্রামের দিকে চলতে শুরু করল। চলতে চলতে তার খুব তেষ্টা পেল। গরম এত বেশি ছিল যে গলা একদম শুকিয়ে গিয়েছিল। সে ভাবল গ্রামে গিয়ে কারোর কাছ থেকে জল চেয়ে নিই। যখন রাজকুমার গ্রামে পৌঁছাল, তখন সে রাস্তার ধারে রামু কুমোরের বাড়ি দেখতে পেল। বাড়ির বাইরে অনেক মাটির বাসন শুকানোর জন্য রাখা ছিল। রাজকুমার ঘোড়া থেকে নামল এবং দরজায় ধাক্কা দিল। ভেতর থেকে সরলা বাইরে এলো। যখন রাজকুমার সরলাকে দেখল, সে এক মুহূর্তের জন্য তার দিকে তাকিয়েই থাকল। সরলার সারল্য ও সৌন্দর্যের মধ্যে কিছু আলাদা ব্যাপার ছিল। সরলাও একটু চমকে গেল, কারণ সে জানত যে এটি কোনো সাধারণ মানুষ নয়। রাজকুমারের পোশাক ও ঘোড়া দেখে বোঝা যাচ্ছিল সে কোনো ধনী হরের। রাজকুমার হাত জোর করে বলল, বোন, আমার খুব তেষ্টা পেয়েছে, তুমি কি আমাকে এক গ্লাস জল দিতে পারো? সরলা সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, এখানে বসুন, আমি এক্ষুনি জল আনছি। সে ভেতরে গেল এবং একটি মটকা থেকে ঠান্ডা জল বের করে একটি মাটির গ্লাসে ভরে নিয়ে এলো। রাজকুমার জল খেল। জল এতটাই ঠান্ডা ও মিষ্টি ছিল যে রাজকুমারের খুব ভালো লাগল। সে বলল, বোন, এই জল তো খুব মিষ্টি। সরলা হাসল এবং বলল, আমাদের গ্রামের কুয়োর জল খুব ভালো। রাজকুমার জিজ্ঞেস করল, তোমার নাম কি? সরলা জবাব দিল, আমার নাম সরলা এবং আমি এই কুমোরের মেয়ে। এটি আমার বাবার বাড়ি। আমরা মাটির বাসন তৈরি করি এবং বিক্রি করি। রাজকুমার বলল, খুব ভালো, তোমার বাবা খুব ভালো বাসন তৈরি করেন, আমি বাইরে দেখলাম। যাই হোক, আমি রাজকুমার অর্জুন। আমি শিকার করতে এসেছিলাম এবং রাস্তা হারিয়ে ফেলেছি। সরলা চমকে গেল। সে সঙ্গে সঙ্গে হাত জোড় করে রাজকুমারকে প্রণাম করল। রাজকুমার বলল, ভয় পেও না, আমি একজন সাধারণ মানুষের মতোই এখানে এসেছি। সরলা বলল, আপনি বসুন রাজকুমার, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি। রাজকুমার বলল, না, তার কোনো প্রয়োজন নেই, শুধু জলই যথেষ্ট ছিল।
কিন্তু সরলা জেদ করে ভেতরে গেল এবং কিছু ফল ও গুড় নিয়ে এলো। রাজকুমার খেল। তারপর সে সরলার সঙ্গে কিছুক্ষণ কথা বলল। কথায় কথায় রাজকুমার জিজ্ঞেস করল, সরলা, তুমি কি করো? সরলা বলল, আমি আমার বাবার কাজে হাত দিই। মাটি আনা, বাসন বানানো, সেগুলো রোদে শুকানো এবং তারপর বাজারে বিক্রি করতে যাওয়া। রাজকুমার জিজ্ঞেস করল, তোমার মা কোথায়? সরলার চোখে জল এসে গেল। সে বলল, আমার মা ছোটবেলাতেই মারা গিয়েছেন। তখন থেকে বাবাই আমাকে মানুষ করেছেন। রাজকুমারের মন ভরে এলো। সে বলল, তুমি খুব সাহসী সরলা, এত কম বয়সে এত পরিশ্রম করো। সরলা হাসল এবং বলল, পরিশ্রম করায় কোনো ক্ষতি নেই রাজকুমার। আমার বাবা বলেন যে পরিশ্রমের রুটি সবচেয়ে মিষ্টি হয়। রাজকুমার খুব প্রভাবিত হল। সরলার সারল্য ও বুদ্ধিমতী স্বভাব তার খুব পছন্দ হল। সে আরও কিছুক্ষণ বসে থাকল এবং সরলার সঙ্গে কথা বলল। তারপর সে বলল, সরলা, আমাকে এখন যেতে হবে। আমার সঙ্গীরা আমার অপেক্ষা করছে, কিন্তু আমি আবার আসব। সরলা বলল, হ্যাঁ রাজকুমার, আপনি যখন খুশি আসতে পারেন। রাজকুমার তার ঘোড়ায় বসল এবং চলে গেল, কিন্তু তার মনে সরলার ছবি গেঁথে গিয়েছিল। রাস্তা জুড়ে সে সরলার কথাই ভাবতে থাকল। পরের কয়েকদিনে রাজকুমার বারবার সরলার সঙ্গে দেখা করতে আসতে লাগল। কখনো সে শিকারের বাহানা করত, তো কখনো ঘোড়ার। প্রতিবার সে সরলার সঙ্গে কথা বলত। ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। সরলাও রাজকুমারের সঙ্গে কথা বলে খুশি হতো। রাজকুমার খুব ভালো ছিল। সে সরলাকে কখনো ছোট করে দেখত না। সে সব সময় সম্মানের সঙ্গে ব্যবহার করত। একদিন রাজকুমার সাহস করে সরলাকে বলল, সরলা, আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? সরলার চোখ কপালে উঠল। সে বলল, রাজকুমার, আপনি কি বলছেন? আমি তো একজন সাধারণ কুমোরের মেয়ে, আর আপনি রাজকুমার, এটা কিভাবে হতে পারে? রাজকুমার গম্ভীর হয়ে গেল। সে বলল, সরলা, আমি পুরো সত্যি কথাই বলছি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার সারল্য, তোমার পরিশ্রম এবং তোমার মন আমার খুব পছন্দ। কিন্তু একটি সমস্যা আছে। আমার বাবা মহারাজ খুব কঠোর। তিনি তখনই এই সম্পর্ক মেনে নেবেন যখন তুমি এমন কোনো কাজ করে দেখাবে যা অসাধারণ হবে, এমন কিছু যা তোমাকে বিশেষ করে তুলবে। যদি তুমি আমাকে এমন কোনো প্রমাণ দিতে পারো, তবে আমি বাবাকে মানিয়ে নেব। সরলা ভাবনায় পড়ে গেল। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। তখনই তার ঘরে রাখা 7টি কলসের কথা মনে পড়ল। সে বলল, রাজকুমার, আমার কাছে একটি জিনিস আছে। কিছুদিন আগে আমি 7টি জাদুকরী কলস পেয়েছি। পণ্ডিত মশাই বলেছিলেন যে এই কলসগুলোর মধ্যে খুব বিশেষ কিছু আছে। প্রতিটি কলসে একটি রহস্য আছে। যদি আমি এই 7টি কলসের রহস্য জেনে নিতে পারি, তবে হয়তো আপনার বাবা মেনে নেবেন। রাজকুমারের আগ্রহ বেড়ে গেল। সে বলল, সত্যি? কেমন কলস এগুলো? সরলা তাকে তার ঘরে নিয়ে গিয়ে 7টি কলস দেখাল। রাজকুমার যখন কলসগুলো দেখল, সেও অবাক হয়ে গেল। সে বলল, এগুলো তো অত্যন্ত সুন্দর কলস, আর দেখো, প্রতিটির ওপর কিছু লেখাও আছে। ধন, বিদ্যা, শক্তি, সৌন্দর্য, ভাগ্য, সত্য এবং প্রেম, এগুলো তো খুব গভীর অর্থবাহী শব্দ। সরলা বলল, রাজকুমার, পণ্ডিত মশাই বলেছিলেন যে প্রতিটি কলসের সঙ্গে একটি পরীক্ষা জড়িয়ে আছে। যদি আমি 7টি পরীক্ষাতেই পাশ করি এবং 7টি কলসের রহস্য জেনে যাই, তবে হয়তো আমি আপনার যোগ্য হয়ে উঠব। রাজকুমার সরলার হাত ধরল এবং বলল, সরলা, তুমি আগে থেকেই আমার যোগ্য। কিন্তু যদি এই কলসগুলো তোমাকে আরও বিশেষ করে তুলতে পারে, তবে আমি তোমার প্রতিটি পরীক্ষায় পাশে থাকব। তুমি এই কলসগুলোর রহস্য জানো, আমি তোমাকে সাহায্য করব। সরলা বলল, ঠিক আছে রাজকুমার, কাল থেকে আমি একে একে সব কলস খুলব এবং তাদের রহস্য জানব। রাজকুমার খুশি হয়ে গেল। সে বলল, আমিও কাল আসব। আমরা একসাথেই কলসগুলোর রহস্য জানব। পরের দিন সকালে সরলা তার বাবাকে সব কথা বলে দিল। রামু অবাক হয়ে গেল। সে বলল, বেটি, রাজকুমার তোকে বিয়ে করতে চায়? এটা তো খুব বড় কথা, কিন্তু রাজা কি মানবেন? সরলা বলল, বাবা, সেই জন্যই তো আমাকে এই কলসগুলোর রহস্য জানতে হবে। যদি আমি 7টি কলসের রহস্য জেনে যাই, তবে হয়তো রাজা মানবেন। রামু বলল, ঠিক আছে বেটি, কিন্তু সাবধান থাকিস। পণ্ডিত মশাই বলেছিলেন যে প্রতিটি কলসের সঙ্গে একটি পরীক্ষাও আছে। সরলা বলল, হ্যাঁ বাবা, আমি সাবধান থাকব। দুপুরে রাজকুমার এলো। সরলা প্রথম কলসটি তুলল। সেটি লাল রঙের কলস ছিল, যার ওপর ধন লেখা ছিল। সরলা ধীরে ধীরে কলসটির কাছে বসে সেটিকে হাতে নিল। কলসটি একটু গরম ছিল। সে রাজকুমারের দিকে তাকাল। রাজকুমার সাহস দিয়ে বলল, খোলো সরলা, ভয় পেও না। সরলা ধীরে ধীরে কলসের ঢাকনা খুলল।
ঢাকনা খোলার সঙ্গে সঙ্গেই কলসের ভেতর থেকে সোনার চকচকে আলো বের হতে লাগল। এত উজ্জ্বল আলো ছিল যে পুরো ঘর আলোকিত হয়ে গেল। সরলা ও রাজকুমার দুজনের চোখ ধাঁধিয়ে গেল। কিছুক্ষণ পর যখন আলো কমল, তারা কলসের ভেতর দেখল। কলসটিতে প্রচুর সোনার মোহর ভরা ছিল। মোহরগুলো এতটাই চকচক করছিল যেন এখনই তৈরি করা হয়েছে। রামুও সেখানে ছিল। সে যখন সোনার মোহর দেখল, তার খুশির সীমা রইল না। সে বলল, বেটি, আমরা তো ধনী হয়ে গেলাম। দেখ কত সোনা! এখন আমাদের আর কখনো না খেয়ে থাকতে হবে না। এখন আমরা আরামের জীবন কাটাতে পারব। সরলা একটি মোহর হাতে তুলল। সেটি একেবারে খাঁটি সোনা ছিল। সেটি চকচক করছিল এবং ভারীও ছিল। রাজকুমারও একটি মোহর তুলল এবং বলল, সরলা, এগুলো তো সত্যিই খাঁটি সোনা। তুমি তো গুপ্তধন পেয়ে গিয়েছ। কিন্তু তখনই হঠাৎ সরলার বাড়ির বাইরে থেকে চিৎকার শোনা গেল। অনেক মানুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। সরলা দরজা খুলল এবং দেখল গ্রামের সব গরিব মানুষ তাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। কিছু বৃদ্ধ, বৃদ্ধা, কিছু ছোট শিশু, সবার মুখে দুঃখ ও কষ্টের ছাপ স্পষ্ট। সবার পোশাক ছেঁড়া এবং সবার অবস্থা খারাপ দেখাচ্ছিল। এক বৃদ্ধা এগিয়ে এলো। সে তার হাতে একটি ছোট শিশুকে ধরেছিল। শিশুটিকে খুব দুর্বল দেখাচ্ছিল। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল, সরলা বেটি, আমরা সবাই শুনেছি যে তুমি অনেক সোনা পেয়েছ। আমাদের বাড়িতে অনেক দিন ধরে উনুন জ্বলেনি। আমার এই নাতিটি ক্ষুধার্ত। অনেক দিন ধরেও ঠিক করে কিছু খায়নি। দয়া করে আমাদের একটু সাহায্য করো। আমরা জানি না আগামীকালের কি হবে। আমরা খুব বিপদে আছি। তারপর আরেকজন লোক এগিয়ে এলো। সে বলল, সরলা বেটি, আমার স্ত্রী অসুস্থ। আমাকে তার জন্য ওষুধ কিনতে হবে, কিন্তু আমার কাছে টাকা নেই। যদি তুমি একটু সাহায্য করো তবে আমার স্ত্রীর প্রাণ বেঁচে যাবে। তারপর আরেকজন মহিলা এলো। সে বলল, সরলা বেটি, আমার মেয়ের বিয়ে, কিন্তু আমার কাছে যৌতুক দেওয়ার মতো কিছু নেই। যদি তুমি কিছু দাও তবে আমার মেয়ের বিয়েটা হয়ে যাবে। এইভাবেই আরও অনেক লোক ছিল। সবার নিজের নিজের সমস্যা ছিল। সরলার মন গলে গেল। এদের সবার অবস্থা দেখে তার খুব কষ্ট হলো। রামু সরলাকে আটকাতে গিয়ে বলল, বেটি, থাম। এরা সব আমাদের সোনা নিয়ে নেবে, তাহলে আমাদের কাছে কি থাকবে? আমরাও তো সারা জীবন দারিদ্র্যের মধ্যে কাটিয়েছি। এখন ভগবান যখন আমাদের ধন দিয়েছেন, তখন আমরা এটা নিজেদের জন্য রাখব। সরলা তার বাবার দিকে তাকালো। তারপর সেই গরিব মানুষগুলোর দিকে তাকালো। সে বুঝতে পারছিল না কি করবে। তখনই তার মনে পড়ল যে পণ্ডিত মশাই বলেছিলেন প্রতিটি কলসের সঙ্গে একটি পরীক্ষা জড়িয়ে আছে। হয়তো এটি ধনের পরীক্ষা। সরলা সাহস করে বলল, না বাবা, আমরা এই ধন নিজেদের জন্য রাখতে পারব না। দেখুন এরা কত বিপদে আছে। যদি আমাদের কাছে ধন থাকে তবে আমাদের এই মানুষগুলোকে সাহায্য করা উচিত। সে কলস থেকে সোনার মোহর বের করতে শুরু করল এবং একে একে সব গরিবদের মধ্যে বিলিয়ে দিতে লাগল। বৃদ্ধাকে সে 10টি মোহর দিল। সেই লোকটিকে যার স্ত্রী অসুস্থ ছিল তাকে 5টি মোহর দিল। সেই মহিলাকে যার মেয়ের বিয়ে ছিল তাকে 15টি মোহর দিল। এভাবেই সে সবাইকে মোহর বিলিয়ে দিল। রামু বিরক্ত হয়ে গেল। সে বলল, বেটি, থাম, সব সোনা শেষ হয়ে যাবে। কিন্তু সরলা থামল না। সে ততক্ষণ পর্যন্ত বিলোতে থাকল যতক্ষণ না কলসটি অর্ধেক খালি হয়ে গেল। সব গরিব মানুষ খুব খুশি হল। তারা সরলাকে হাজার হাজার আশীর্বাদ দিল। তারা বলল, বেটি, তোমার ভালো হোক। ভগবান তোমাকে সব সময় সুখী রাখুন। তুমি আমাদের প্রাণ বাঁচিয়ে দিলে। সবাই নিজের নিজের বাড়ি চলে গেল। যখন সবাই চলে গেল, রামু দুঃখের সঙ্গে বলল, বেটি, তুই অর্ধেক সোনা বিলিয়ে দিলি। এখন আমাদের কাছে মাত্র অর্ধেকই পড়ে আছে। সরলা বলল, কোনো ব্যাপার নয় বাবা, যা বেঁচে আছে তাও আমাদের জন্য যথেষ্ট। তখনই হঠাৎ কলস থেকে আবারও সোনালি আলো বের হতে লাগল। এবার আলো আগের চেয়েও বেশি উজ্জ্বল ছিল। আলো পুরো বাড়িকে আলোকিত করে দিল। যখন আলো থামল, সরলা কলসের ভেতর দেখল। কলসটি আবারও পুরো ভরে গিয়েছিল। শুধু ভরেই যায়নি, আগের চেয়েও বেশি সোনার মোহর হয়ে গিয়েছিল। এখন কলসটি কানায় কানায় পূর্ণ। সরলা, রামু ও রাজকুমার তিনজনেই অবাক হয়ে গেল। তখনই কলসের ভেতর থেকে একটি মধুর কণ্ঠস্বর শোনা গেল, ধন্য তোমার মন সরলা, তুমি ধনের প্রথম পরীক্ষায় পাশ করেছ। আসল ধন হলো সেটি যা বিলিয়ে দিলে বাড়ে, জমিয়ে রাখলে নয়। যে ধন অভাবীদের কাজে আসে সেটাই আসল ধন। তুমি নিজের খুশির চেয়ে অন্যের খুশিকে বেশি গুরুত্ব দিয়েছ, তাই তোমার ধন সব সময় বাড়তে থাকবে। রামুর চোখে জল এসে গেল। সে সরলাকে জড়িয়ে ধরল এবং বলল, বেটি, তুই সত্যিই খুব বুদ্ধিমতী। তুই আমাকে অনেক বড় শিক্ষা দিলি। রাজকুমারও খুব খুশি হল। সে বলল, সরলা,
তুমি প্রথম কলসের রহস্য জেনে নিলে, এখন বাকি 6টি কলসের রহস্যও জানতে হবে। সরলা হাসল এবং বলল, হ্যাঁ রাজকুমার, এখন আমার আর ভয় লাগছে না। আমি বুঝে গিয়েছি যে এই কলসগুলোর পরীক্ষা কেমন হবে। রাজকুমার বলল, খুব ভালো, কাল আমরা দ্বিতীয় কলস খুলব। সরলা সেই রাতে রাজকুমারকে খবর পাঠালো যে প্রথম কলসের রহস্য উন্মোচিত হয়েছে এবং পরীক্ষায় সে পাশ করেছে। পরের দিন সকালে রাজকুমার আবারও এলো। এবার সে কিছুটা উত্তেজিত এবং কৌতূহলীয় ছিল। তাকে দেখতে হবে দ্বিতীয় কলসে কি আছে। সরলা নীল রঙের কলসটি তুলল। তার ওপর বিদ্যা লেখা ছিল। সরলা কলসটি তার সামনে রাখল। সে ধীরে ধীরে ঢাকনা খুলল। ঢাকনা খোলার সঙ্গে সঙ্গেই ভেতর থেকে একটি নীল আলো বেরোল। এই আলোটি ধনের আলোর থেকে আলাদা ছিল। এটি ছিল শান্ত ও শীতল। আলোটি ধীরে ধীরে সরলার মাথার দিকে এগোল এবং তার কপালে মিশে গেল। সরলার একটু অদ্ভুত লাগল। তার মনে হল যেন তার মস্তিষ্কে কিছু একটা ভরে যাচ্ছে। কিছুক্ষণ পর যখন সব স্বাভাবিক হল, সরলা অনুভব করল যে সে হঠাৎ করে অনেক কিছু জেনে গিয়েছে। সে সংস্কৃত, ফার্সি, ইংরাজি সব ভাষা বুঝতে পারল। সে গণিতের কঠিন সব সমস্যার সমাধান করতে পারল। সে বিজ্ঞানের বিষয়গুলো বুঝতে পারল। শিল্প ও সঙ্গীতের জ্ঞান তার হয়ে গেল। মনে হলো যেন হাজার হাজার বইয়ের জ্ঞান তার মাথায় একসাথে চলে এসেছে। রাজকুমার জিজ্ঞেস করল, সরলা, কি হলো? তুমি ঠিক আছো? সরলা অবাক হয়ে বলল, রাজকুমার, আমি সব কিছু জেনে গিয়েছি। আমার মনে হচ্ছে যেন আমি সারা জীবন ভরে পড়াশোনা করেছি। রাজকুমার তাকে পরীক্ষা করার জন্য সংস্কৃতি কিছু বলল। সরলা সঙ্গে সঙ্গে উত্তর দিল এবং তাও একেবারে নির্ভুল। রাজকুমার অবাক হয়ে গেল। সে বলল, এ তো কামাল হয়ে গেল, তুমি তো সত্যি সত্যি সব শিখে নিলে। রামুও অবাক হয়ে গিয়েছিল। সে বলল, বেটি, তুই তো বিদুষী হয়ে গেলি। কিন্তু তখনই আবার বাইরে থেকে শব্দ শোনা গেল। এবার গ্রামের শিশুরা এবং তাদের সঙ্গে গ্রামের মাস্টার মশাই ছিলেন। মাস্টার মশাই একজন বৃদ্ধ মানুষ ছিলেন যিনি গ্রামের স্কুলে পড়াতেন। তিনি খুব পরিশ্রমী ছিলেন, কিন্তু একা ছিলেন। গ্রামের শিশু অনেক ছিল, কিন্তু তিনি একা সবাইকে পড়াতে পারতেন না। মাস্টার মশাই দরজায় ধাক্কা দিলেন। সরলা দরজা খুলল। মাস্টার মশাই বললেন, সরলা বেটি, আমি শুনেছি যে তুমি বিদ্যার বরদান পেয়েছ। আমাদের গ্রামের স্কুলে অনেক বাচ্চা আছে, কিন্তু আমি একা। আমি সব বাচ্চাকে ভালো করে পড়াতে পারছি না। অনেক বাচ্চা পড়াশোনা ছেড়ে দিচ্ছে কারণ তারা বুঝতে পারছে না। তুমি কি আমাদের সাহায্য করতে পারো? তুমি কি স্কুলে এসে বাচ্চাদের পড়াতে পারো? সরলা বিন্দুমাত্র না ভেবে বলল, মাস্টার মশাই, আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। আমি কাল থেকেই স্কুলে আসা শুরু করব। মাস্টার মশাই খুব খুশি হলেন। তিনি বললেন, খুব ভালো বেটি, ভগবান তোমার মঙ্গল করুন। সেই দিন থেকে সরলা রোজ গ্রামের স্কুলে যেতে লাগল। সে সকাল থেকে দুপুর পর্যন্ত বাচ্চাদের পড়াত। তার পড়ানোর পদ্ধতি এতটাই ভালো ছিল যে বাচ্চারা মন্ত্রমুগ্ধের মতো শুনত। সে কঠিন থেকে কঠিন বিষয়েও এত সহজভাবে বুঝিয়ে দিত যে সবাই বুঝে যেত। কয়েক সপ্তাহের মধ্যেই গ্রামের সব শিশু পড়তে ও লিখতে শিখে গেল। যে বাচ্চারা গণিতে দুর্বল ছিল তারাও এখন অঙ্ক করতে লাগল। যে বাচ্চারা পড়াশোনায় কোনো আগ্রহ দেখাত না তারাও এখন রোজ স্কুলে আসতে লাগল। একদিন যখন সরলা স্কুল থেকে বাড়ি ফিরল, সে দেখল বিদ্যার কলসটি আবার চকচক করছে। সে কলসের কাছে গিয়ে সেটিকে ছুঁল। তখনই কলস থেকে আবারও শব্দ শোনা গেল, সাবাস সরলা, তুমি বিদ্যার পরীক্ষাও পাশ করেছ। আসল বিদ্যা হলো সেটি যা বিলিয়ে দিলে বৃদ্ধি পায় এবং অন্যের কাজে লাগে। যে বিদ্যা শুধু নিজের জন্য রাখা হয় তা কোনো কাজে লাগে না, কিন্তু যে বিদ্যা অন্যকে শেখানো হয় তা সব সময় বাড়তে থাকে। তুমি তোমার বিদ্যার সঠিক ব্যবহার করেছ, তুমি ধন্য। সরলা হাসল। এখন সে বুঝে গিয়েছিল যে এই কলসগুলোর পরীক্ষা আসলে কি। প্রতিটি কলস তাকে কিছু একটা দিচ্ছে, কিন্তু পরীক্ষা এটাই যে সে সেই জিনিসের ব্যবহার কিভাবে করে। যদি সে সেটি শুধু নিজের জন্য রাখে তবে পরীক্ষায় ফেল হবে, কিন্তু যদি সে সেটি অন্যের মঙ্গলের জন্য ব্যবহার করে তবে পরীক্ষা পাশ হয়ে যাবে। রাজকুমার যখন এই কথা জানতে পারল, সে খুব খুশি হল। এখন সরলার দুটি কলসের রহস্য উন্মোচিত হয়েছে। তৃতীয় দিনে সরলা সবুজ কলসটি তুলল। তার ওপর শক্তি লেখা ছিল। ঢাকনা খোলার সঙ্গে সঙ্গেই সবুজ আলো বেরোল। এই আলোটি ছিল অত্যন্ত তীব্র ও শক্তিশালী। আলো সরলার সারা শরীরে মিশে গেল। সরলা হঠাৎ নিজের শরীরে এক অদ্ভুত জোর অনুভব করল। সে তার হাত তুলল এবং তার মনে হলো সে যে কোনো কিছু তুলতে পারবে। সে ঘরে রাখা একটি বিশাল ভারী পাথর তোলার চেষ্টা করল। সেই পাথরটি এতটাই ভারী ছিল যে দুজন মানুষ মিলেও খুব কষ্টে তুলতে পারত, কিন্তু সরলা সেটি অনায়াসেই এক হাতে তুলে নিল। রাজকুমার ও রামু দুজনেই অবাক হয়ে গেল। রাজকুমার বলল, সরলা, তুমি তো অদ্ভুত শক্তি পেয়ে গিয়েছ, এখন তুমি খুব শক্তিশালী। কিন্তু সরলা বুদ্ধিমতী ছিল। সে ভাবল এই শক্তি নিশ্চয়ই কোনো বিশেষ কাজের জন্য পাওয়া গিয়েছে,
আমাকে এর সঠিক ব্যবহার করতে হবে। সে বলল, রাজকুমার, আমার মনে হয় এই শক্তিও কোনো পরীক্ষার জন্য। দেখা যাক কি হয়। সেদিন বিকেলেই গ্রামে এক বড় বিপদ ঘনিয়ে এলো। এক গরিব মানুষের বাড়িতে আগুন লেগে গেল। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়তে লাগল। সেই বাড়িটি কাঠ ও খড়কুটোর তৈরি ছিল, তাই আগুন আরও দ্রুত ছড়াচ্ছিল। ধীরে ধীরে আগুন পাশের আরও বাড়িতে ছড়িয়ে গেল। পুরো গ্রামে হাহাকার পড়ে গেল। সবাই ছুটোছুটি শুরু করল। কেউ জল আনার চেষ্টা করছে তো কেউ নিজের জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু আগুন এতটাই তীব্র ছিল যে কেউ তার কাছে যেতে পারছিল না। তখনই কেউ একজন চিৎকার করে বলল, ওই ঘরের ভেতর একটি বাচ্চা আটকে আছে। আগুন লাগার আগে বাচ্চাটি ঘরের ভেতর ঘুমাচ্ছিল, এখন সে বাইরে বের হতে পারছে না। সবাই ভয় পেয়ে গেল। কেউ ভেতরে যাওয়ার সাহস করছিল না, কারণ আগুন খুব প্রবল ছিল। তখনই সরলা সেখানে পৌঁছাল। সে দেখল যে একটি শিশু ঘরের ভেতর আটকে আছে এবং কাঁদছে। সরলা না ভেবে তার নতুন পাওয়া শক্তির ব্যবহার করে একটি বড় পাথর তুলল এবং আগুনের মধ্যে ছুঁড়ে দিল। তারপর সে নদী থেকে বড় বড় পাথর তুলে তুলে আগুনের ওপর ফেলতে লাগল। তার শক্তি এতটাই ছিল যে সে সহজেই ভারী পাথর তুলছিল। পাথরের ধাক্কায় আগুন কিছুটা কমে এলো। তারপর সরলা সাহস করে জ্বলন্ত ঘরের ভেতর ঢুকে সেই শিশুটিকে বাইরে নিয়ে এলো। শিশুটি সুরক্ষিত ছিল। সরলা তাকে তার মায়ের কোলে তুলে দিল। তারপর সে আরও পরিশ্রম করল। সে এতটাই খাটল যে পুরো আগুন নিভে গেল। গ্রামবাসীরা সরলার বীরত্ব দেখে অবাক হয়ে গেল। সবাই সরলার প্রাণ ভরে প্রশংসা করল। শিশুটির মা কাঁদতে কাঁদতে সরলাকে জড়িয়ে ধরল এবং বলল, বেটি, তুমি আমার বাচ্চার প্রাণ বাঁচিয়ে দিলে। আমি তোমার এই ঋণ কখনো ভুলতে পারব না। সেই রাতে যখন সরলা বাড়ি পৌঁছাল, শক্তির কলসটি আবার জ্বলজ্বল করছিল। সে কলসটি ছুঁতেই আবারও শব্দ শোনা গেল। খুব ভালো সরলা, তুমি শক্তির পরীক্ষাও পাশ করেছ। আসল শক্তি হলো সেটি যা অন্যের রক্ষার কাজে লাগে, নিজের দাপট দেখানো বা কাউকে ক্ষতি করায় নয়। তুমি তোমার শক্তির ব্যবহার একটি মাসুম শিশুর প্রাণ বাঁচাতে করেছ। তুমিই প্রকৃত শক্তিশালী। এখন 3টি কলসের রহস্য উন্মোচিত হয়েছে। রাজকুমার খুব খুশি ছিল। সে রোজ সরলার সঙ্গে দেখা করতে আসত এবং তাকে সাহস দিত। চতুর্থ দিনে সরলা হলুদ কলসটি তুলল। তার ওপর সৌন্দর্য লেখা ছিল। যেমনই সে কলসটি খুলল, হলুদ আলো তাকে ঢেকে নিল। যখন আলো সরল তখন সরলা আরও বেশি সুন্দরী হয়ে উঠল। তার মুখ চাঁদের মতো উজ্জ্বল হতে লাগল। তার চোখে এক অদ্ভুত চকমক চলে এলো। তার গায়ের রং দুধের মতো সাদা হয়ে গেল। তার চুল রেশমের মতো কোমল হয়ে গেল। রামু যখন নিজের মেয়েকে দেখল, সে অবাক হয়ে গেল। সে বলল, বেটি, তুই তো আরও সুন্দরী হয়ে গেছিস। রাজকুমারও সরলার রূপ দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেল। কিন্তু সরলার কাছে এই সব অদ্ভুত লাগছিল। সে ভাবল, এই সৌন্দর্য নিশ্চয়ই কোনো কাজের জন্য হবে। পরের দিন রাজকুমার তার কিছু বন্ধুদের সঙ্গে সরলার সঙ্গে দেখা করতে এলো। যখন তারা সরলাকে দেখল, সবাই অবাক হয়ে গেল। রাজকুমারের এক বন্ধু বলল, অর্জুন, তোমার হবু স্ত্রী তো খুব সুন্দরী। এমন রূপ তো হয়তো রাজকন্যাদেরও থাকে না। রাজকুমার হাসল, কিন্তু তার আরেক বন্ধু ব্যঙ্গ করে বলল, কিন্তু শুধু কি রূপ দিয়ে বিয়ে হয়? দেখো, ও কত কাজ করে, মাটির বাসন তৈরি করে। ওর হাত নিশ্চয়ই খসখসে হয়ে গিয়েছে। সুন্দর মুখ হয়ে কী লাভ যদি কাজ করতে করতে হাত খারাপ হয়ে যায়? রাজকুমারের বন্ধুর কথা শুনে খারাপ লাগল, কিন্তু সরলা মৃদু হাসল। সে বুঝতে পারল যে এটি সৌন্দর্যের পরীক্ষা। সে শান্তভাবে বলল, আপনি একদম ঠিক বলছেন। সৌন্দর্য শুধু মুখের হয় না, আসল সৌন্দর্য তো মনের ও কাজের হয়। মুখের সৌন্দর্য তো সময়ের সঙ্গে চলে যায়, কিন্তু মনের সৌন্দর্য চিরকাল থাকে। আমার হাত হয়তো খসখসে, কিন্তু এই হাত দিয়েই আমি পরিশ্রম করি, আর পরিশ্রমের চেয়ে সুন্দর কিছু হয় না। রাজকুমারের বন্ধুরা সরলার কথা শুনে লজ্জিত হল। রাজকুমার বলল, সরলা, তুমি একদম ঠিক বলেছ। আসল সৌন্দর্য মন ও কাজের হয়, মুখের নয়। সেই দিন থেকে সরলা গ্রামের মেয়েদের শেখাতে শুরু করল যে আসল সৌন্দর্য কী। সে তাদের বলল যে পড়াশোনা করা, ভালো সংস্কার শেখা এবং ভালো কাজ করলেই কেউ সত্যি সুন্দর হয়। বাইরের সৌন্দর্য তো শুধু ওপর থাকে, কিন্তু ভেতরের সৌন্দর্য চিরস্থায়ী হয়। সেই রাতে সৌন্দর্যের কলস থেকে শব্দ এলো, বাহ সরলা,
তুমি সৌন্দর্যের পরীক্ষাও পাশ করেছ। আসল সৌন্দর্য সেটি যা ভেতর থেকে আসে এবং অন্যকে অনুপ্রাণিত করে। বাইরের রূপ তো ধোঁকা, কিন্তু ভেতরের সৌন্দর্যই সত্য। তুমি এটা বুঝে গিয়েছ। তুমি ধন্য। পঞ্চম দিনে সরলা সাদা কলসটি তুলল। তার ওপর ভাগ্য লেখা ছিল। সরলা কলসটি খোলার সঙ্গে সঙ্গেই সাদা আলো পুরো বাড়ি আলোকিত করে দিল। আলো এতটাই তীব্র ছিল যে কিছুক্ষণের জন্য কিছু দেখা গেল না। যখন আলো কমল, কলস থেকে একটি শব্দ এলো। সরলা, তোমার হাতে তোমার ভাগ্য রয়েছে। তুমি যা চাইবে তাই হতে পারে। তোমার কপাল তোমার হাতে। কিন্তু মনে রেখো, ভাগ্য সেটি নয় যা তুমি পাও, বরং সেটি যা তুমি নিজে তৈরি করো। তোমার কাজ তোমার ভাগ্য গড়ে দেয়। এখন বলো, তুমি তোমার ভাগ্য থেকে কি চাও? সরলা ভাবনায় পড়ে গেল। সে বুঝতে পারছিল না সে কি চাইবে। তখনই গ্রামের এক কৃষক এলো। তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। সে বলল, সরলা বেটি, এই বছর বৃষ্টি হয়নি, খরা দেখা দিয়েছে। আমার ফসল শুকিয়ে গিয়েছে। সারা গ্রামের ফসল শুকিয়ে গিয়েছে। যদি এমনটাই চলতে থাকে তবে আমরা সবাই না খেয়ে মরে যাব। এখন আমাদের কাছে আর কিছুই নেই। সরলার মন গলে গেল। সে ভাবল, আমি তো নিজের জন্য যা খুশি চাইতে পারি, কিন্তু এই মানুষগুলো কত বিপদে আছে। সে কলসকে বলল, যদি আমার হাতে আমার ভাগ্য থাকে তবে আমি চাই এই গ্রামে ভালো বৃষ্টি হোক, সবার ফসল সবুজ হয়ে উঠুক, কেউ যেন ক্ষুধার্ত না থাকে। যেমনই সরলা এটা বলল, অমনি আকাশে মেঘ জমে গেল। কালো কালো মেঘ, বৃষ্টির মেঘ। তারপর প্রবল বৃষ্টি শুরু হলো। এত বৃষ্টি হলো যে পুরো মাঠই ভিজে গেল। বৃষ্টি 3 দিন ধরে চলল। সব মাঠ জলে ভরে গেল। ফসল আবার সবুজ হয়ে উঠল। কৃষক খুশিতে কাঁদতে লাগল। সে বলল, সরলা বেটি, তুমি আমাদের সবার প্রাণ বাঁচিয়ে দিলে। ভগবান তোমার মঙ্গল করুন। সব গ্রামবাসীরা সরলাকে আশীর্বাদ দিতে লাগল। সেই রাতে ভাগ্যের কলস থেকে শব্দ এলো, সাব্বাস সরলা, তুমি ভাগ্যের পরীক্ষাও পাশ করেছ। আসল ভাগ্য সেটি যা অন্যের সাহায্য করে। তুমি নিজের জন্য যা খুশি চাইতে পারতে, কিন্তু তুমি পুরো গ্রামের মঙ্গলের কথা ভাবলে। তোমার ভাগ্য সব সময় ভালো থাকবে, কারণ তুমি অন্যের ভাগ্য শুধরে দিয়েছ। এখন মাত্র 2টি কলস বাকি ছিল। ষষ্ঠ দিনে সরলা কালো রঙের কলসটি তুলল। তার উপর সত্য লেখা ছিল। সরলা একটু ভয় পেয়ে গেল। সে ভাবল, এই কলসটি অন্যদের থেকে আলাদা। এর রং কালো কেন? কালো রং তো অন্ধকারের হয়। কিন্তু সাহস করে সে কলসটি খুলে ফেলল। ভেতর থেকে কালো আলো বের হলো। এই আলো পুরো বাড়িকে অন্ধকারে ডুবিয়ে দিল। কিছুই দেখা যাচ্ছিল না। তখনই অন্ধকারের মধ্য থেকে এক ভারী কণ্ঠস্বর ভেসে এলো, সরলা, তুমি 5টি পরীক্ষা পাশ করেছ। তুমি ধন, বিদ্যা, শক্তি, সৌন্দর্য ও ভাগ্য সব কিছুর সঠিক ব্যবহার করেছ। কিন্তু সত্যের পরীক্ষা সবচেয়ে কঠিন। সত্য তেতো হয়। সত্য বললে অনেক সময় বিপদ আসে, অনেক সময় নিজের লোকেরাও রেগে যায়। তোমার কি সত্য বলার সাহস আছে? যত বড় বিপদই আসুক না কেন, এমনকি তোমার সবচেয়ে প্রিয় মানুষটিও যদি তোমার ওপর রেগে যায়? সরলা ভয় পেয়েই বলল, হ্যাঁ, আমি তৈরি। আমি সত্যই বলবো, যাই হয়ে যাক না কেন। তখনই অন্ধকারের মধ্য থেকে একটি ছায়া বের হলো। সেই ছায়াটি দেখতে ছিল হুবহু রাজকুমারের মতো। ছায়াটি জিজ্ঞেস করল, সরলা, আমি রাজকুমার অর্জুন। আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? তুমি কি আমার জন্য এইসব করছো, নাকি তুমি শুধু রাজকন্যা হতে চাও, শুধু প্রাসাদে থাকতে চাও, শুধু আরামের জীবন কাটাতে চাও? সত্যি করে বলো। সরলা চুপ হয়ে গেল। তার মাথায় অনেক চিন্তা আসতে লাগল। সে ভাবল, যদি আমি সত্যি কথা বলে দিই তবে হয়তো রাজকুমার রেগে যাবেন, হয়তো তিনি আমাকে বিয়েই করবেন না, তবে আমার এত পরিশ্রম বিফলে যাবে। কিন্তু তারপরেই তার মনে পড়ল যে এটি সত্যের পরীক্ষা। যদি আমি মিথ্যে বলি তবে পরীক্ষায় ফেল হয়ে যাব। আর সবচেয়ে বড় কথা হলো, মিথ্যে বলা পাপ। আমার সত্যি বলা উচিত, যাই ঘটুক না কেন। সরলা একটি গভীর শ্বাস নিল এবং সাহস করে বলল, রাজকুমার, আমি আপনার সঙ্গে মিথ্যে বলবো না। সত্যি কথা এটাই যে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে খুব বেশি দিন হয়নি, মাত্র কয়েক সপ্তাহ হয়েছে। এত অল্প সময়ে আমি এটা বলতে পারি না যে আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসা হতে সময় লাগে। কিন্তু হ্যাঁ, আমি আপনাকে খুব সম্মান করি। আপনি খুব ভালো মানুষ।
আপনি আমার প্রতিটি পরীক্ষায় আমাকে সাহায্য করেছেন। যদি আপনি আমাকে বিয়ে করতে চান তবে আমি রাজি, কিন্তু আমি এটা বলতে পারি না যে আমি রাজকন্যা হওয়ার জন্য এইসব করছি। আমি তো শুধু একজন ভালো মানুষ হতে চাই, একজন ভালো স্ত্রী হতে চাই। প্রাসাদে থাকি বা কুড়ে ঘরে, আমার কিছু যায় আসে না। আমি শুধু খুশি থাকতে চাই এবং অন্যকে খুশি রাখতে চাই। যেমনই সরলা এটি বলল, অমনি কালো অন্ধকার কেটে গেল। পুরো ঘর আবার আলোয় ভরে গেল। ছায়াটি অদৃশ্য হয়ে গেল। কলস থেকে শব্দ এলো, তুমি সত্যের পরীক্ষাও পাশ করেছ। সরলা, সত্য বলা সবচেয়ে কঠিন কাজ। মানুষ মিথ্যে বলে নিজের কাজ গুছিয়ে নেয়, কিন্তু তুমি সত্যি বলেছ, যদিও তোমার মনে হয়েছিল এতে তোমার ক্ষতি হতে পারে। সত্য তেতো হতে পারে, কিন্তু তা সব সময় সঠিক হয়। তোমার সততা তোমাকে আরও মহান করে দিয়েছে। এখন শুধু একটি পরীক্ষা বাকি। পরের দিন রাজকুমার আবারও এলো। সরলা তাকে কালকের কথা বলল যে কিভাবে তাকে প্রশ্ন করা হয়েছিল। রাজকুমার হাসল এবং বলল, সরলা, তুমি একদম ঠিক বলেছ। আমি তোমার সততা খুব পছন্দ করেছি। ভালোবাসা হতে সময় লাগে, কিন্তু আমি জানি যে ধীরে ধীরে আমাদের দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যাবে। এখন চলো শেষ কলসটি খুলি। সরলা বলল, রাজকুমার, কিন্তু এবার আমি চাই আমরা দুজনে একসাথে কলসটি খুলি, কারণ এই কলসে প্রেম লেখা আছে, আর প্রেম দুজন মানুষের মধ্যে হয়। রাজকুমার বলল, ঠিক আছে। দুজনে মিলে একসাথে সপ্তম কলসটি তুলল। সেটি সোনালি রঙের ছিল এবং সবচেয়ে সুন্দর ছিল। দুজনে মিলে ধীরে ধীরে ঢাকনা খুলল। ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে সোনালি উজ্জ্বল আলো বের হল। এবারের আলো অন্য সব আলোর চেয়ে আলাদা ছিল। এটি উষ্ণও ছিল আবার শীতলও। এটি তীব্র ছিল আবার শান্ত। আলোটি সরলা ও রাজকুমার দুজনকে নিজের বাহুবন্ধী করে নিল। দুজনেরই মনে হলো যেন তারা অন্য কোনো জগতে পৌঁছে গিয়েছেন। চারদিকে শুধু ভালোবাসা ও খুশির অনুভূতি। তখনই একটি খুব মধুর শব্দ ভেসে এলো। সরলা ও অর্জুন, প্রেম এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। ধনের চেয়ে বড়, বিদ্যার চেয়ে বড়, শক্তির চেয়ে বড়, সৌন্দর্যের চেয়ে বড়, ভাগ্যের চেয়ে বড় এবং সত্যের চেয়েও বড়। কারণ প্রেমে সব কিছু সামিল থাকে। যেখানে প্রেম আছে সেখানে সব কিছু আছে। এই কলসটি তখনই খুলতে পারত যখন দুটি সত্য মন একসাথে আসত। তোমরা দুজনে সব পরীক্ষায় পাশ করেছ। সরলা, তুমি প্রতিটি কলসের সঠিক ব্যবহার করেছ। তুমি কখনো কোনো জিনিসের ভুল ব্যবহার করনি। তুমি সবসময় অন্যের মঙ্গলের কথা ভেবেছ। তাই তুমি এই সব কিছুর প্রকৃত দাবিদার। এখন তোমাদের বিয়ে হওয়া নিশ্চিত। তোমরা একে অপরের জন্যেই তৈরি হয়েছ। আলো ধীরে ধীরে কমে এলো। যখন সব স্বাভাবিক হল, সরলা ও রাজকুমার দেখল যে 7টি কলসই অদৃশ্য হয়ে গিয়েছে। তাদের জায়গায় একটি সোনালি কাগজ পড়ে আছে। রাজকুমার কাগজটি তুলে পড়ল। তাতে লেখা ছিল, সরলা, তুমি 7টি কলসের 7টি রহস্য জেনে নিলে। ধন বিলিয়ে দিলে বাড়ে, বিদ্যা বিলিয়ে দিলে বাড়ে, শক্তির ব্যবহার অন্যের রক্ষায় করো, সৌন্দর্য মনের হওয়া উচিত, ভাগ্য নিজের হাতে তৈরি করো, সত্য সব সময় বলো, যাই হোক না কেন, আর প্রেম হল শ্রেষ্ঠ। এই 7টি শিক্ষা সব সময় মনে রেখো। এই কলসগুলো এখন অন্য কারো জীবন বদলে দিতে চলল।